রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ চলাচল। জোটবদ্ধ নির্বাচনেও দলীয় প্রতীক ব্যবহারে ইসির সিদ্ধান্তে আপত্তি বিএনপির। ইসিকে দেয়া হলো চিঠি। প্রতীক ইস্যুতে কমছে না কমিশন ও এনসিপির মতদ্বৈততা। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে পারলো কারো কাছে অ্যাকাউন্টেবল না। কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে। নভেম্বরের 20 তারিখ বা 21 তারিখ উমরা করতে সৌদি যাচ্ছেন তারেক রহমান। ফের লন্ডনে ফিরে আগামী মাসের শেষে বা ডিসেম্বরে ধরতে পারেন ঢাকার ফ্লাইট। ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা সংস্কারে গুরুত্ব দেবে জামায়াত। মিশিগানে বলেন আমি ডক্টর শফিক। দুর্নীতির মূলোৎপাটনের আশ্বাস। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে 11 ডিসেম্বরের মধ্যে দিতে হবে তদন্ত প্রতিবেদন। চানখারপুলে আনাস হত্যা মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। স্বাগত সবাইকে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নিহত হয়েছেন। তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে। রোববার দুপুরে 12:30টার দিকে ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সাথে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করেন। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় জনমনে আতঙ্কের কথাও জানিয়েছে এ পথে যাতায়াতকারীরা। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ আছে। স্বাভাবিক হতে লাগতে পারে কিছুটা সময়। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর 430 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। সে সময় হতাহতের ঘটনা ঘটেনি, তবে 11 ঘন্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। বেলা 12:30 সময় আপনার এই কেআইবির সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। বিস্তারিত সবশেষ জানবো রাব্বির কাছ থেকে। রাব্বি, নিহতের মরদেহ কি এখনো হাসপাতালেই আছে? স্বজনকে যোগাযোগ করতে পেরেছে কিনা এবং সেখানে পৌঁছেছে কিনা? আর এই যে দুর্ঘটনা ঘটলো, এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিয়েছে কিনা? মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এখনও ট্রেন চলাচল বন্ধ আছে এবং আমার পেছনে ঠিক ফার্মগেট মেট্রো স্টেশনের একটি গেট এবং সেই গেটের সামনে এখানে পুলিশি টহল দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরেই মেট্রো চলাচল বন্ধ। এই ঘটনার পরপরই মেট্রো চলাচল কখন শুরু হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য এখনও নেই। আর এখন যেই প্যাডটি পড়েছে সেই প্যাডটি কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তারা সেই প্যাডটি উদ্ধার করেছে এবং সেটি নিয়ে গেছে। তার আগে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। এখানে এখনও পুলিশ মোতায়েন আছে। আমরা দেখাতে চাই যে মেট্রো রেলের যেই পিলার থেকে এই বস্তুটি পড়েছে সেই পিলারটি, এবং এখানে একটু দেখাতে চাই যে এই যে পিলারটি 433 নম্বর পিলার এবং সেই পিলার থেকেই এখানে এই পিলার থেকে পড়ে গিয়ে একজন স্পটে মারা গেছেন, আরও একজন আহত আছেন। সেই আহতর বক্তব্য আমরা পেয়েছি। তিনি বলেছেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে। এই যে সেই পিলারটি, এই পিলার থেকে পিলারের যে জয়েন্ট থেকে এই প্যাডটি পড়েছে এবং সেই প্যাডটি পড়েছে ঠিক চায়ের দোকান, এখানে যে সড়ক সেই সড়কের পাশে ফুটপাত, সেই ফুটপাতে একজন চা খাচ্ছিলেন। আমরা যার বক্তব্য নিয়েছিলাম তিনি আহত অবস্থায় এসেছিলেন। সেই ফুটপাতে চা খাচ্ছিলেন। তিনি বললেন যে এখান থেকে ঠিক যে মানুষটি
মারা গেছেন, তিনি এখান থেকে কিন্তু হেঁটে চলে যাচ্ছিলেন এই ফুটপাথ ধরেই, তখনই তার উপরে এই প্যাডটি পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এখনও এখানে মানুষের জটলা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আলামত সংগ্রহ করছে। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে মরদেহটি নিয়ে যাওয়ার জন্য ময়নাতদন্ত শেষে। রাব্বি সব শেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ 2 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আজ এই চিঠি নিয়ে যান। আরপিও সংশোধনীর সময় কমিশনের এই প্রস্তাবে বিরোধিতা করেছিল বিএনপি। সে সময় দলটিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন, কিন্তু আইন সংশোধনে এর প্রতিফলন নেই বলে চিঠিতে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না। বিশ্লেষকরা বলছেন এ নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন। বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোড়জোড় বাড়ে সব সময়। 5 আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে 7টি, অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল। সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো। এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপোড়েন কমছে না। কি আছে আইনে? রাজনৈতিক দল নিবন্ধন আইনের 9 খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে। কাদের সিদ্দিকী সাহেব যখন দল গঠন করলেন উনি গামছা প্রতীক চাইলেন। গামছা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না, তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে। মানে কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না, অতীতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবার 115টি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে। এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে পারল কারো কাছে অ্যাকাউন্টেবল না। তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল। তাহলে জনগণের সেটা জানার একটা অধিকার থাকবে। সো কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে জিনিসটা। কেউ কেউ বলেন জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত করেনি ইসি। এ নিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ 1972-এর 4 ধারায় বলা হয় জাতীয় প্রতীক হবে ভাসমান শাপলার পাশে 2টি ধানের শীষ, উপরে পাট পাতা ও 2 পাশে তারা সম্বলিত। এনসিপির দাবি সবটা মিলেই জাতীয় প্রতীক, শুধু শাপলা নয়। তাই ভোটের প্রতীক হিসেবে শুধু শাপলা দিতে বাধা নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নভেম্বর মাসের 20 বা 21 তারিখ পবিত্র উমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেছেন, উমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে, যারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা, এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস
আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্ন মতকে সম্মান জানানো যায়। সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না। এ সময় রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারোর দলীয় স্বার্থে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া যায় তবে তাদের সাথে কথা বলতে হবে। যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে, সে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ করতে হয়, তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই সনদ, তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার গঠন করলে সকল সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত ইসলামী, তবে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জনগণের সেবা করাই তাদের রাজনীতির লক্ষ্য। নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতি নির্মূল ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও কাজ করবে জামায়াত ইসলামী। মিশিগান থেকে সহকর্মী ইকবাল ফেরদৌসের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে গণসংবর্ধনা। হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাস মিলনায়তনে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে এই আয়োজন। প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডাক্তার শফিক। বলেন, ক্ষমতাবান হতে নয়, জনগণের সেবার লক্ষ্যেই রাজনীতি করে তার দল। আজকে অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। ভাই, আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। বলবেন, তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা ক্ষমতাবান হতে চাই না, ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে প্রধান কাজ। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সমাজদেহের ক্যান্সার হিসাবে দুর্নীতি সর্বত্র গ্রাস করে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগে এখন ঘুষ নেওয়া হয়। কোথায় যাব আমরা বলেন? জামায়াতে আমির বলেন, শত্রুতা নয়, সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হবে তাদের পররাষ্ট্রনীতি, তবে মেনে নেওয়া হবে না কারো প্রভুত্ব। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোতাহার আহমেদ। অংশ নেন মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করেন তিনি। গণমাধ্যমের প্রতি আহ্বান জানান যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি 5 থেকে 7টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ কারের অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তবে অন্য কেউ চাইলেও অনুমতি দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে, এরকম তো অনেক সমস্যা হয়, বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় শেখ হাসিনা সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। গুমের অপর 2 মামলা শুধু জিয়াউল হাসান ছাড়া বাকিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার গুমের এই মামলার তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 7 খুন হত্যা মামলার আসামিদের। এছাড়া জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে 20তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে গত 16 অক্টোবর দ্বিতীয় দিনের মতো এই মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনা সহ ওই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এই মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাম হোসেন ও নাসিরুল। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা ডিসি আক্তার, এসি ইমরুল পলাতক আছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে ফার্মগেট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। সড়কে বিশৃঙ্খল চলাচলে আবারও ঝরল 2 শিক্ষার্থী সহ 3 প্রাণ। আহত হয়েছে 2 জন। পাবনায় স্কুল ভ্যানে যাওয়ার পথে বাঙ্গাবাড়িয়া সড়কে ট্রাক চাপায় ঘটে দুর্ঘটনাটি। 2 শিশু শিক্ষার্থীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার সহপাঠীরা। সড়কে শৃঙ্খলতা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপের তাগিদ সকলের। প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বের হয় শিশু শিক্ষার্থীরা, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সব শেষ। বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় ঝরেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের 2 শিক্ষার্থী সহ 3 জনের প্রাণ। স্কুলের ভ্যানেই যাচ্ছিল 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী তাসনিয়া আক্তার ও নূর মোহাম্মদ প্রভা। নাস্তা কেনার জন্য সড়কের পাশে থামে ভ্যানটি, কিন্তু একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ভ্যানের উপর। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালক আকরাম মিয়া সহ 2 শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হয় ঘাতক ট্রাক চালক সহ 2 জন। রুটি কেনার জন্য দাঁড়ায়, পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে এসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে এসে এখানে ভ্যানের পর তুলে দেয়। 2 জন শিক্ষার্থী স্পটেই মারা যান। তারা 5ম শ্রেণীর ছাত্র। 2 শিশু শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাচ্ছন্ন স্বজন প্রতিবেশীরা। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় সহপাঠী শিক্ষকরাও। এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না তারা। ওরা আমাদের স্কুলে ছাত্র ছিল 5ম শ্রেণীর, তারা একটি দুর্ঘটনায় মারা গেছে। এটার জন্য আমাদের খুব দুঃখজনক ব্যাপার। ভালো স্টুডেন্ট বিধায় কলেজ ক্যাডেট কলেজিয়েট স্কুলে চান্স পাইছিল। এরকম ব্যবহার গতিতে এবং ওভারলোড কোনো গাড়ি চলাচল না করে এই বিশ্ব রোডে। পুলিশ জানায় ট্রাকটির গতি ছিল বেপরোয়া, তার উপর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বহন করছিল, তাই নিয়ন্ত্রণ হারায় বাহনটি। ফায়ার সার্ভিস এবং আমরা দ্রুতভাবে রাস্তা পরিষ্কার করে অতঃপর মৃত ছাত্রছাত্রীদের লাশ যথাযথ ব্যবস্থা করে তারা বিনা ময়না তদন্তে নেওয়ার জন্য আবেদন করলে তাৎক্ষণিকভাবে তাদের নিকট লাশ হস্তান্তর করি। হাইওয়ে পুলিশের মতে গত 6 মাসে বাঙ্গাবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন।
গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 8:30টার দিকে MS ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন নির্মাণ শ্রমিক আলামিন, আজিজুল্লাহ সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেয়ার অ্যাপারেন্স কারখানার RMS রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে 6 জনের শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান জানান, দগ্ধ 6 জনের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে, 1 জনকে রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে, তারা ICUতে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়, ওখানে 6 জন রোগী আমাদের কাছে এসেছেন। তো 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর 1 জনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে, ওনাদেরকে আমরা ICUতে শিফট করছি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ঘটনাস্থলে এখন কি অবস্থা জানাবেন, আর দগ্ধদের সবশেষ শারীরিক আপডেট কি, কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? নাবিলা, যে নারায়ণগঞ্জের বেসিক শিল্পনগরীর MS ডাইং এবং ফেয়ার অ্যাপারেলস ফ্যাক্টরির মধ্যবর্তী জায়গায় কিন্তু এই দুটি ফ্যাক্টরি পাশাপাশি অবস্থিত। এটি যেখানে মূলত দুর্ঘটনাটি ঘটেছে সেটা হলো ফেয়ার অ্যাপারেলস এর গ্যাস চেম্বারের সংস্কার কাজ করছিল। সেই সময় কিন্তু অসাবধানতাবশত, অর্থাৎ গ্যাসের যে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে তাদেরকে যখন উদ্ধার করা হয় তাদের অবস্থা অনেকটা নাজুক ছিল, অনেকে শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছে, যে কারণে তাদেরকে ঢাকা বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং এখানকার বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং এখানকার যারা ম্যানেজার আছেন, মূলত এই কাজটি করা হয় তিতাসের ঠিকাদারের মাধ্যমে। ঠিকাদারি প্রতিষ্ঠানের যে দক্ষতা বা যে বিচক্ষণতা প্রয়োজন ছিল সেটির কিছুটা গাফিলতি এখানে কিন্তু লক্ষ্য করা গেছে, যে কারণে কিন্তু গ্যাস লাইনের পাইপটি সম্পূর্ণ বন্ধ না করে এই কাজটি করার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এবং আপনি জানেন যে 6 জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে 4 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। ডাক্তার বলছেন যে তাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে, আসলে 24 ঘন্টা আসলে তাদের পরবর্তীতে স্মিথ ঘটনাস্থল থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। PSC ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। BCS পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন PSCর সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন মন্ত্রণালয়ের পদোন্নতি ও বদলি নিয়ে ব্যস্ত, চাকরি প্রত্যাশীদের নিয়ে মোটেও চিন্তিত নয়। বলেন মন্ত্রণালয় এক রুম থেকে আরেক রুমে চিঠি দিয়ে যোগাযোগ করে। 5 আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে এই মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন PSCর আন্তরিকতার ঘাটতি নেই, তারা নানা জায়গায় সীমাবদ্ধ। চাই ফাইন্যান্সিয়াল অটোনমি, PSC চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি, সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সবকিছুতে। আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানে হচ্ছে দিন শেষে আটকায় দেয় বা ওখানেই। তো আমাদের আসলে এই আমার মনে হয় যারা এখন বর্তমানে আমলা রয়েছেন, বর্তমানে মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন, তারা এই যুগের মানে বাস্তবতা আসলে তারা ধারণ করতে পারছে না বা তারা সময়কে পড়তে পারছে না। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমী ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এ বছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখন হযবরল অবস্থা এই প্রকল্পের। SRS আলীর ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন।
টিফিনের ঘণ্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই। যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা? অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এই সব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। যারা দুপুরে খেতে পারল না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস। স্কুল যখন ছুটি হলো তখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4টা। ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি, ম্যাডাম ছুটি দিয়ে দেন, আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে, পড়তে মন চায় না। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে, কিছু কিনে খাইতে পারে না। রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের, কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ। আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি, সে আমাদেরকে এখনো দেয় না। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার হবে। সরকার থেকে আমাদের খাবার দিবে সেই অপেক্ষায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের। দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প। বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে, এটা দিলে ওদের খুব উপকার। আর আমরা তো এটা জানতে পারছি তারা 3 মাস আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা। অবকাঠামোগত প্রস্তুতি না থাকলে শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে তা নষ্ট হওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। যে পরিমাণ খাবার অফিসে রাখা যাবে সমস্যা হবে না, কিন্তু ফ্রিজিং সিস্টেমটা অবশ্যই আমাদের অর্জন করে নিতে হবে বা সরকার থেকে সাপ্লাই দিতে হবে। অর্ধাহারে অনাহারেই থাকে আমার বাচ্চারা, লেট হচ্ছে, তো বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলি যে হ্যাঁ আসবে, পাবা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন প্রকল্প চালুর, কিন্তু নানা জটিলতা দেখা গেছে বাস্তবায়ন প্রক্রিয়ায়। সে কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের খাবার দেওয়ার এই প্রচেষ্টায়। সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল পর্যন্ত সরবরাহ করবে, কিন্তু তারপরে সেটা স্টোরেজ, সেটা বাচ্চাদের মাঝে ডিস্ট্রিবিউশন, ক্লিনিং, রেকর্ড কিপিং, এই জায়গাগুলো কিন্তু স্কুলকেই করতে হবে। তো এখন প্রজেক্টের ডিজাইনে স্টোরেজ করার জন্য আলাদা করে কিছু উল্লেখ ছিল না। শিক্ষা গবেষকরা বলছেন স্কুল ফিডিং কর্মসূচি কেবল একটি খাদ্য বিতরণ প্রকল্প নয়, বরং এটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অভুক্ত অবস্থায় বিদ্যালয়ে আসে। এই শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ লাগবে, এই বরাদ্দ ছাড়া আপনি পারবেন না। আপনি যদি হিউজ পরিমাণে বরাদ্দ দেন শিক্ষাখাতে, দেখবেন যে আপনি ওই যে দুধ কোম্পানিও আসবে, বিস্কিট কোম্পানিও আসবে, লাঞ্চের জন্য আলাদা প্যাকেজ নিয়ে হাজির হবে এখানে। 1990-এর দশকে একটি প্রকল্পে দরিদ্র পরিবারগুলোকে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বিনামূল্যে চাল গম দেয়া হতো। 2001 থেকে 2010 সালে বেশ কিছু জেলায় শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে সরবরাহ করা হয়েছিল উচ্চ পুষ্টিমানের বিস্কিট। তবে এবারই প্রথম এতটা বিস্তৃত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। মিড ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম শুধু শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করে না, বরং ঝরে পড়ার হার কমায়, শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ায়। ডাব্লিউএফপি বলছে প্রতি $100 মিড ডে মিলের জন্য যদি খরচ করা হয় অন্তত $900 রিটার্ন আসে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিএডব্লিউটিসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তারা অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের একদল শ্রমিক কর্মচারী। সকালে বাংলা মোটরের বিএডব্লিউটিসি কার্যালয়ে চেয়ারম্যানের অফিসে তালা মেরে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা মানসুর আহমেদকে আবারও প্রতিষ্ঠানটির চিফ পার্সোনাল ম্যানেজার সিপিএম হিসেবে বসানোর চেষ্টা করছেন চেয়ারম্যান। মানসুরা সিপিএম থাকাকালীন বিএনপি সমর্থিত শ্রমিক কর্মচারীদের পদোন্নতি আটকে রাখতেন বলে অভিযোগ করা হয়। বর্তমান সিপিএম ফজলে রাব্বিকে কর্মচারী বান্ধব আখ্যা দিয়ে তার বদলির আদেশ বাতিলের দাবি জানায় আন্দোলনকারী শ্রমিক কর্মচারীরা।
আমাদের একটাই দাবি, মানসুরাকে এই চেয়ারে বসতে দেওয়া যাবে না। যিনি আছেন ফজলে রাব্বি, সৎ এবং যোগ্য, ওনাকেই এখানে আমরা চাই। শুধু খালি মিটিং আর মিটিং, ডাইরেক্টর বদলি হয়ে যাচ্ছে এই মানসুরাকে বহু টাকার বিনিময়ে সেখানে আমাদের কর্মচারীদের গুরুত্বপূর্ণ একটা পদে অধিষ্ঠিত করা হয়েছে। সে ছিল আওয়ামী দুঃশাসনের এক হোতা। সুনামগঞ্জে একটি নদীর মোহনায় সেতুর অভাবে ভোগান্তিতে 3 পারের 3 উপজেলার মানুষ। দিরাই, শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামের 5 লাখ মানুষের চলাচল এই নদীর উপর দিয়ে। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণে আশ্বাস দেওয়া হলেও 54 বছরও হয়নি বাস্তবায়ন। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। জানাচ্ছি মহাসিং নদীর চণ্ডীগড় মোহনার পাড়ে থাকা 3 উপজেলার মানুষের দুঃখ, দুর্দশার আর্তনাদের কথা। মহাসিং নদীর চণ্ডীগড় মোহনা, একদিকে দিরাই, অন্যদিকে শান্তিগঞ্জ আর জগন্নাথপুর উপজেলা। একটি পাকা সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের এই উপজেলাগুলোর 5 লক্ষাধিক মানুষ। এই 3 উপজেলার অর্ধশতাধিক গ্রামের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সারা বছর খেয়া ও নৌপথের উপর নির্ভরশীল স্থানীয়রা। ত্রিমোহনায় সেতুর অভাবে ঝুঁকি নিয়েই চলাচল করছে শিক্ষার্থীরা। জরুরি মুহূর্তে মিলছে না স্বাস্থ্যসেবা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনও। আমরা এই উপজেলার মানুষ সদরে যাইতে হইলে প্রায় 4 ঘন্টা সময় লাগে। কোনো সময় ফায়ারটা, কোনো সময় নৌকায়, কোনো সময় খেয়ায়। গতকালকে একটা রোগী মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে, ডেলিভারির জন্য আমরা নৌকা পাইতেছি না পারাইবার জন্য। এই নদীর কারণে আমরা স্কুলে আসতে পারি না। বিভিন্ন সময়ে নৌকা নষ্ট হয়ে যায়, আমরা আমাদের স্কুলের সময়টা মিস হয়ে যায়। দুঃখ ঘোচাতে মোহনার 3 পারে বারবার মানববন্ধন করে নিজেদের আকুতির কথা জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শুধু মিলেছে আশ্বাস। যার কাছেই হইতে চাই সেও কয় মুখ বন্ধ করো, কিন্তু এই একটা ব্রিজের কারণে 3টা উপজেলার মানুষ একজনে আরেকজনে দেখতে পারে না। আমাদের এই সমস্যা, একটা ব্রিজ দরকার, এই ব্রিজ ছাড়া আমরা অচল। এখন আমরা বাস্তবে দেখতে চাই, আমাদের এটা টেন্ডার হয়ে মাল সামানা এসেছে, কাজ দেখতে চাই। আমরা অনেক আশ্বস্ত হয়েছি, আর আশ্বস্ত হওয়ার দরকার নেই। সেতুটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে 2 বছর আগে প্রস্তাবনা পাঠান এলজিডির নির্বাহী প্রকৌশলী। সেই ফাইলটিও আর নড়েনি। তবে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। দেশের অন্যান্য অঞ্চল যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে, তখন এই অঞ্চলের মানুষের দাবি কেবলই একটি সেতু, যার কারণে থমকে রয়েছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। এবার এইচএসসির ফলাফলে তাক লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রিপন মিয়া। পুরি সিঙ্গারার দোকান আর বেকারিতে শ্রম দেওয়ার পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়া। শত সংগ্রামের মাঝেই মানবিক বিভাগ থেকে অর্জন করেছেন জিপিএ 5। তবুও উদ্বেগ কাটছে না দরিদ্র বাবা মার। অর্থের অভাবে থেমে না যায় সন্তানের শিক্ষা জীবন। অভাব, ক্লান্তি কিংবা সময়ের সীমাবদ্ধতা, ব্রাহ্মণবাড়িয়া রিপন মিয়ার অদম্য ইচ্ছের কাছে হার মানতে বাধ্য হয়েছে সব প্রতিকূলতা। চাঁদপুরে বেকারিতে কাজ করত রিপন মিয়া। এইচএসসি পরীক্ষার মাত্র 6 মাস আগে বাড়ি ফিরে লেখাপড়ায় মন দেয়। অভাবের সংসারে ভাইয়ের দোকানে চলে পুরি সিঙ্গারা বিক্রির কাজ। এরই মাঝে চলছিল তার অধ্যবসায়, যার ফলাফল হিসেবে পান জিপিএ 5। জেলার নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে রিপনই একমাত্র জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। আবার কিছু লোক সহযোগিতা করে ভর্তি করাইছিল, করানোর পরে হেন কিছু লেখাপড়া করছে, থেকে পরবর্তী আবার বাড়িতে রয়েছি 3-4 মাসের মতন পড়াইছি, পড়াই আবার পরীক্ষা দেওয়াইছি। তারপরে সে মানে পড়ার টুল্লা জাল ভালো হয়েছে। অর্থের সীমাবদ্ধতার কারণে এখনো কাজ ছাড়েনি রিপন, পাশাপাশি নিচ্ছে স্বপ্ন পূরণের প্রস্তুতি। তার চোখে উচ্চশিক্ষার আশা। দোকানদারি করে আমার ভাইয়ের সাথে পরিবার কিন্তু প্রিপারেশন নিতে পারছে না। অর্থনৈতিক যে অবস্থা আছে, পারিবারিক যে ফ্যামিলিগত সমস্যা, এই সকল সমস্যার কারণে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা পূরণ হওয়ার পথে বড় একটা বাধা।
শিক্ষকরা বলছেন রিপনের অধ্যবসায় বাকিদের জন্য অনুপ্রেরণা। সংগ্রামের মাঝেও কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব সেটাই সে দেখিয়েছে। খুব দরিদ্র একটা পরিবার থেকে ভালো রেজাল্ট করেছে, সেই জিনিসটি শুনে আমরা গ্রামের সবাই অনেক উৎসাহিত। খাড়াইটনি কইরা লেখাপড়া সন্ধ্যার পরে পড়ালেখায় রেজাল্ট ভালো আনছে মাশাআল্লাহ। একটি ছেলে A+ পেয়েছে, তার ফল আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে দিয়েছে, তাকে রাস্তায় নামে দিয়েছে কাজ করার জন্য। এটা আমাদের রাষ্ট্রের জন্য সমাজের জন্য বড় একটি অপমানজনক। মেধাবী রিপন মিয়ার সাফল্য এখন সবার মুখে মুখে, তাই উচ্চশিক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। আমরা আশা করি যদি সে কোনো সাহায্যের প্রয়োজন মনে করে আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি সে কোনো সহায়তা চায়, জেলা প্রশাসনের পক্ষে যতটুকু সম্ভব জেলা প্রশাসন করবে। অভাব, শ্রম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে রিপনের গল্প প্রমাণ করে স্বপ্ন কখনো থেমে যায় না। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে রিপন মিয়া শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে বহুদূর। জারিন অর্নি, যমুনা নিউজ। হামাসের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনের অন্তত 4টি বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্রসহ নানা সহায়তা দিয়েছে ইসরায়েল। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মূলত হামাসকে গাজার ক্ষমতা থেকে উৎখাত করা গোষ্ঠীগুলোর লক্ষ্য। অভিযোগ, ইসরায়েলের পাশাপাশি পশ্চিমারাও গাজার বিদ্রোহীদের পরোক্ষভাবে মদত দিচ্ছে। একদিকে চলছে যুদ্ধ বন্ধের তোড়জোড়, অন্যদিকে অব্যাহত বিচ্ছিন্ন হামলা। উপত্যকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ। শনিবার সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের কথা স্বীকারও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তার সাফাই, গাজায় হামাসের গোপন টানেল ধ্বংসেই চলছে হামলা। নিজেই জানান, যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মাঝেই নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বলা হয়েছে, হামাসের বিরুদ্ধে লড়তে অন্তত 4টি ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিয়ে আসছে ইসরায়েল। পরোক্ষভাবে সাহায্য করছে পশ্চিমারাও। বিদ্রোহী গোষ্ঠীগুলোর শীর্ষ কমান্ডের একাধিক নেতার বয়ানের ভিত্তিতে তৈরি করা হয়েছে স্কাই নিউজের প্রতিবেদনটি। এতে বলা হয়, হামাস বিরোধী অভিযান বাস্তবায়নে প্রজেক্ট নিউ গাজা নামে কেরেম শ্যালম সীমান্ত থেকে সরবরাহ করা হয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। আইডিএফ এর বিভিন্ন ঘাঁটি থেকে 700-800 মিটারের মধ্যেই জঙ্গি গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টার্সের অবস্থান। মূলত হামাসকে নির্মূলেই এই পরিকল্পনা আটে ইসরায়েল। বিদ্রোহী গোষ্ঠীগুলোরও উদ্দেশ্য হামাসকে নেতৃত্ব থেকে সরানো। গাজার নিয়ন্ত্রণ নিতে নিজেদের মধ্যে জোটও গড়তে আগ্রহী তারা। হামাস ছাড়া যথাযোগ্য নেতৃত্বের সাথে কাজ করতে আপত্তি নেই বলেও জানায় একাধিক বিদ্রোহী নেতা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গাজাবাসীর বিভিন্ন অভিযোগ থাকলেও তাদের দাবি, উপত্যকার নিপীড়িত মানুষের সহায়তায় নানাবিধ কাজ করে আসছে তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দীপাবলি উদযাপনের সময় আতশবাজি বিস্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্তত 5টি বাড়ি। প্রতিবেশীদের পোড়ানো আতশবাজি উড়ে গিয়ে মুহূর্তে আগুন ধরে যায় পরপর থাকা বাড়িগুলোতে। অনাকাঙ্ক্ষিত এই বিপদে ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা। জড়িতদের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ভুক্তভোগীরা। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে অন্তত 3 জনকে আটক করেছে কানাডার পুলিশ বাহিনী। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা কান ফাটানো শব্দে আতশবাজির বিস্ফোরণ, মুহূর্তে যা পরিণত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে। গেল সোমবার বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি। দ্বীপ জেলে আতশবাজি ফাটিয়ে মহাসমারোহে আলোর উৎসবে আনন্দে মেতে ওঠে মানুষ। সেই আনন্দই যেন কাল হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার বাসিন্দাদের। প্রতিবেশী বাড়ি থেকে আতশবাজির আগুন এসে লাগে নিউ ইয়র্কের কুইন্সের তিনটি বাড়িতে। একই ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার 2টি বাড়ি। সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজে দেখা যায়, আচমকা এক বাড়ির সামনের অংশে উড়ন্ত স্ফুলিঙ্গ এসে আছড়ে পড়ে। মুহূর্তে ভয়াবহভাবে ছড়িয়ে যায় আগুন। সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। মারাত্মক আহত হয় অন্তত 2 জন। পুড়ে যায় বাড়িগুলোর প্রায় অধিকাংশ, ভেতরে থাকা জরুরি জিনিস ও নথি। হঠাৎ ঘরছাড়া অবস্থায় হতবিহ্বল হয়ে পড়ে ভুক্তভোগীরা। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় তাদের। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ অন্তত $1,75,000 বলে হিসাব দেয় কানাডার ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট। ঘটনার সাথে জড়িত কানাডার 3 বাসিন্দাকে আটক করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষিপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ। এমনকি ক্ষতিপূরণও দাবি করছেন আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর বাসিন্দারা।
আতশবাজি পোড়ানোর মতো নিষিদ্ধ কাজের জন্য $1000 জরিমানার আইন রয়েছে, যা আসলে 10,000 হওয়া উচিত। আমার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। কারো বাড়ি পুড়িয়ে উৎসব উদযাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানা গেছে, ভয়াবহ এ দুর্ঘটনা ঘটার আগেই অতিরিক্ত শব্দ ও সড়কে আতশবাজির আবর্জনায় অতিষ্ঠ হয়ে বেশ কয়েক দফা ফোন করে পুলিশে অভিযোগ জানিয়েছিল কেউ কেউ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি দুপুরে বাংলাদেশের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।